বিএনপির ভোট ছাড়া জেলা শাসন সাইদে এখানে নির্বাচিত কোনোদিনই হতে পারতো না। অতীতেও কিন্তু আওয়ামী লীগের সাথেও এই জামাত আতাত করেছে। আপনার ১৬ বছর ১৭ বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, তো আপনি পিরোজপুর ১ আসনে জামাতের কি ১৬ বছরে ১৬টা মিছিল দেখেছেন? জামাত এমন একটি পরিবার, আপনি আমরা যাকে আমাদের পরিবার থেকে অপরাধের জন্য বের করে দিয়েছি, আর তারা তাদের পরিবারে তাকে টেনে নিচ্ছে। অনেকেই মনে করছে এই আসনে জামাতই ক্ষমতায় আসতে পারে। আমি পিরোজপুর সদর ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আপনি যদি মনোনয়ন না পান তাহলে নির্বাচনে আপনার অবস্থান কি হবে? ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। দিন যত যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনের আমেজ, দলগুলোর প্রচার প্রচারণা। একই অবস্থা পিরোজপুর ১ আসনেও। আজকের আয়োজনে পিরোজপুর ১ আসনের নির্বাচন ও বিরোধীর রাজনৈতিক আমলে হামলা মামলার শিকার হওয়া বিএনপির একজন ত্যাগী কর্মীর জীবনের গল্প শুনব। আমরা কথা বলবো পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াদ মাতব্বরের সাথে। শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমরা যতটুকু জানি আপনার বয়স মাত্র ৩০ বছর। আমরা অনেকটাই দেখেছি আপনি বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন। তো এই দীর্ঘ ১৭ বছরের আপনার রাজনৈতিক বিভিন্ন প্রতিকূলতার মধ্যে গিয়েছে, সেই ঘটনাগুলো একটু আমাদের জানাবেন। দেখুন, আমি আপনার খুবই ছোটকালে রাজনীতি করার স্বার্থে যে স্কুল থেকেই আমি তো সেই সময় থেকেই কিন্তু আমি এখানে ছাত্রলীগ দ্বারা নির্যাতিত স্কুল আপনার আমি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই আমি ২টি মামলার আসামি হয়েছি। আমি আপনার পিরোজপুর সরকারি সহযোগী কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছি কিন্তু আমি জেলে থেকে। তো ভাবুন তাহলে, যে একটি ছেলে প্রথম জীবনের কলেজে ভর্তি হয় জেলে থেকে, তাহলে কতটা নির্যাতন হতে হয়েছে। এবং আমি ছাত্রলীগ দ্বারা, আওয়ামী লীগ দ্বারা পিরোজপুরে অসংখ্যবার হামলার শিকার হয়েছি, গুরুতর হামলার শিকার হয়েছি। অনেকবার আমি হামলার শিকার হয়েছি যে পিরোজপুরে সব মানুষ বলছে যে রিয়াজ মাতুব্বর মারা গেছে, এরকম হামলা শিকার হয়েছি। শুধু আমি না, আমার পরিবারের উপরও অনেক নির্যাতন হয়েছে। আমার বাড়িঘরে হামলা করেছে। আমার স্ত্রী হয়েছে পিরোজপুর জেলা ছাত্র দলের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, তাকেও হ্যারেস করেছে। সেও বাসায় ঠিকমতো ঘুমাইতে পারে নাই, তারও পালিয়ে থাকতে হয়েছে ছোট ছোট বাচ্চা নিয়ে। তো এভাবে বহু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। এবং কি আমার বাসায় ঢুকে তৎকালীন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার ঘরের আসবাবপত্র পর্যন্ত ভেঙে ফেলেছে। ২০২৬ সালের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আপনাকে কোন ভূমিকায় দেখা যাবে? আপনি কি পিরোজপুর ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন? হ্যাঁ, আমি পিরোজপুর সদর ১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। দেখুন, আপনার ভূমিকা হচ্ছে, আমি একটি রাজনৈতিক দলের কর্মী। তো আমার একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার মূল লক্ষ্য হলো যে শান্তিপূর্ণভাবে নির্বাচনকে প্রভাবিত করে আমার দলকে ক্ষমতায় আনার জন্য যে ভূমিকা আমার থাকার প্রয়োজন, সেই ভূমিকাই আমার থাকবে। আর আমার অতীতের কর্মকাণ্ড, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, আপনার এই শেষ জুলাই গণঅভ্যুত্থানে আমার যে ভূমিকা ছিল, সেই ভূমিকা যদি বিবেচনা করে, তা আমি আশাবাদী দল আমাকে নমিনেশন দেবে। তো আমি কিন্তু আমার জীবনের ঝুঁকি নিয়ে পিরোজপুর শহরে আপনার এই ডিসেম্বর মাসে 10 ডিসেম্বর একটি বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল, সহ অন্যান্য অনেক কর্মসূচি ছিল, যেগুলা কেউই কিন্তু পালন করতে আসেনি। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে পালন করেছি। তো এভাবে আপনি আরো দেখবেন যে 14 সালের যে নির্বাচন, 14 সালের নির্বাচনের আগে যে তফসিল ঘোষণার পর থেকে অনেকেই কিন্তু আন্দোলন সংগ্রাম করেনি, আমি করেছি। পিরোজপুরে দেখবেন স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে মিছিল করেছি আমি। তো আপনার 2015 সালে যে আপনার গণতন্ত্র হত্যা হত্যা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন, তখন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি যখন মুখপাত্র ছিল, তো তার গুম হওয়ার কিছুদিন আগেও তিনি কিন্তু পিরোজপুর জেলা বিএনপির সভাপতি তখন গাজীনুজ্জামান বাবুল সাহেবকে একটি মেসেজ করেছিল মোবাইলে, যে আপনার পৌরসভায় কোনো আন্দোলন হচ্ছে না।
তো তখন কিন্তু তার নির্দেশে আমি কিন্তু পিরোজপুর শহরে পিকেটিং করছি, হরতাল অবরোধের সমর্থনে শহরে মিছিল করেছি মাত্র 7 জন নিয়ে। তো এভাবে যদি আমি বিশ্বাস করি যে আপনার গত আন্দোলন সংগ্রাম বিবেচনা করে যদি 11 আসনের মনোনয়ন দেওয়া হয় তাহলে আমাকেই দেওয়া হবে। শুধু সেটি না, আপনি দেখবেন যে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আপনার আমাদের যে গত বিএনপির আমলে যে যারা এমপি, মন্ত্রী, মেয়র বা অনেকে বিএনপি সুবিধা নিয়ে যে কোটি কোটি টাকার, হাজার কোটি টাকা, কেউ শত কোটি টাকার মালিক হয়েছে, তাদের পরিবারের কিন্তু কোনো সন্তান বা স্ত্রী কেউ কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে নামেনি। তো সে সময় দেখবেন যে আমার স্ত্রী আপনার সে 4 মাস 5 মাস গর্ভাবস্থায় থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, মুক্তির জন্য মিছিল করেছে রাস্তায়। আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন একটি দোয়া মাহফিল পর্যন্ত করার মতো বিএনপি অফিসের পরিস্থিতি নাই, পুলিশ বিএনপি অফিস তালা মেরে রেখেছে, তখন আমার স্ত্রী কিন্তু বিএনপি অফিসে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করেছে। দেখুন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি 2023 সালেই কিন্তু আপনার বাংলাদেশ একটি রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছেন। তো আগামী নির্বাচনে আমার সেই 31 দফা বাস্তবায়ন এবং মানুষকে সেই 31 দফা মানুষের দ্বারে পৌঁছে দিয়ে এবং 31 দফা সম্পর্কে মানুষকে সচেতন করাই হবে আমার আগামী নির্বাচনের মূল লক্ষ্য। বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই কিন্তু বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামীতেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যতাশরী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে এবং সুরক্ষিত থাকবে। এটি আগামী নির্বাচনে আমাদের মূল প্রতিপাদ্য থাকবে এবং বিএনপি এদেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে পারবে এবং এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। তাই আমাকে যদি দল মনোনয়ন দেয় তো মানুষের সেই আস্থা অর্জনের মাধ্যমে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা সম্পর্কে মানুষকে সচেতনের মাধ্যমে আগামী নির্বাচনে আমরা ইনশাআল্লাহ বিজয় অর্জন করব। এই আসনে তো একাধিক প্রার্থী রয়েছে, আপনি যদি মনোনয়ন না পান তাহলে নির্বাচনে আপনার অবস্থান কি হবে? দেখুন, আমি একটি রাজনৈতিক দলের কর্মী। আমার একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমার মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দলের মূল লক্ষ্যই হচ্ছে নির্বাচন। নির্বাচনকে শান্তিপূর্ণভাবে প্রভাবিত করে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গিয়ে দলের যে আমাদের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য। তো সেই অনুযায়ী আমি একজন কর্মী হিসেবে দল যাকেই নমিনেশন দিক, আমার মার্কা হচ্ছে ধানের শীষ। ধানের শীষ হচ্ছেই আমার দল। তো সেই মার্কাকে বিজয় করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার জন্য আমি যেরকম চেষ্টা করব, আর অন্য কেউ মনোনয়ন পেলেও তার জন্য সেম চেষ্টা করব। এখানে চেষ্টার কোনো থাকবে না, ত্রুটি থাকবে না। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, তার তো জনপ্রিয়তা সারা দেশব্যাপী। তো তার ছেলে পিরোজপুর 1 আসনে এবার নির্বাচন করছে, তাই অনেকেই মনে করছে এই আসনে জামাতি ক্ষমতায় আসতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত? আপনি দেখুন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যখন 1 আসন থেকে নির্বাচিত হয়েছে, তখন কিন্তু বিএনপির সাথেই জামাত ছিল। বিএনপির ভোটেই দেলোয়ার হোসেন সাঈদী এখানে নির্বাচিত হয়েছে। বিএনপির ভোট ছাড়া দেলোয়ার হোসেন সাঈদী এখানে নির্বাচিত কোনোদিনই হতে পারত না। আর আপনি দেখুন যে এখানে আপনার আগে বিএনপির সমর্থন নিয়ে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এমপি হয়েছে বলেই তার ছেলে আবার এমপি হবে বিএনপিকে ছাড়া, সেটা কোনোদিনই সম্ভব না। আর জামাতের চরিত্র সম্পর্কে
আপনার যে বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম সবাই জানে আপনার যে জামাত তাদের স্বার্থের জন্য অতীতেও কিন্তু আওয়ামী লীগের সাথেও এই জামাত আতাত করেছে, এবং 5 আগস্টের পরেও কিন্তু আপনারা দেখুন জামাতের কিন্তু আওয়ামী লীগের সাথে একটি তাদের যে সম্পর্ক, তাদের বিভিন্ন শিবিরের নেতাকর্মীরা দেখবেন আপনি যে 5 আগস্টের আগে কিন্তু তারা ছাত্রলীগ ছিল, পরবর্তীতে তারা শিবির হয়েছে কি গোপনে তারা ছাত্রলীগের সাথে কৌশল হিসেবে ছিল। কৌশল হিসেবে যদি 5 আগস্টের আগে তারা থেকে থাকে ছাত্রলীগের সাথে প্রোগ্রাম করছে, পোস্ট নিয়েছে, তো 5 আগস্ট যদি না হতো তাহলে কি 5 আগস্টের পরে তাদের পরিচয় কি তারা প্রকাশ করতো? কখনই করতো না, তখনও তো তারা ছাত্রলীগ থাকতো। তাহলে 5 আগস্টের আগে যারা আন্দোলন করছে তাদের সাথে তো 5 আগস্টের পর স্বৈরাচারের যে নির্যাতন নিপীড়ন হতো সেটিতেও তো তারা অংশ নিত। তো এভাবে মানুষকে তো বোকা বোঝালে কাজ হবে না। এখন 5 আগস্টের পরেও যে আওয়ামী লীগের সাথে যে আওয়ামী লীগ যে দেশের জনগণের যে আপনার 16 বছর 17 বছর যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, তো আপনি পিরোজপুর 1 আসনে জামাতের কি 16 বছরে 16টা মিছিল দেখেছেন এই স্বৈরাচারের বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের? তো আপনার জামাত ভাবছে যে 16 বছর তো তারা আওয়ামী লীগের মুখোমুখি হয় নাই 1 আসনে, তারা তো মিছিল মিটিং আমরা করেছি, আওয়ামী লীগ আমাদের উপর হামলা করেছে। তো এখন তারা এসে চিন্তা করছে যে আওয়ামী লীগের একটা সমর্থন নিয়ে তারা আগামী নির্বাচনে বিজয় অর্জন করবে। তো তারা তো ভুলের জগতে আছে। আর জামাত এমন একটি পরিবার, আপনি দেখবেন সমাজে দুটি পরিবার আপনি লক্ষ্য করলে দেখা যাবে। একটি পরিবার হলো যে সেই পরিবারের সদস্যরা যদি কোনো খারাপ কাজ করে, অপকর্ম করে, সেই সদস্যের বিরুদ্ধে, পরিবারের সদস্যের বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, তো পরিবারের কিন্তু মুরব্বী যারা তারা কিন্তু তাকে শাসন করে, তাকে সেটি সম্পর্কে জিজ্ঞেস করে যে তুমি এটি কেন করেছো। আর একটি পরিবার দেখবেন যে আপনার পরিবারের সদস্য অপরাধ করলেও যদি সেই অপরাধের জন্য যদি পরিবারের কাছে, মুরব্বীদের কাছে কেউ অভিযোগ করে, আরো কিন্তু সবাই মিলে যে অভিযোগ করতে হয় তাকে কিন্তু আরো হ্যারাস করে এরকম। তো জামাত হচ্ছে যে সেই পরিবারটি যেটি আপনার যে ওই যে তাদের ভিতরে যদি কেউ কোনো অপকর্ম করে তো তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, তারা কিন্তু সবাই পরিবারের জামাতের যে কয়জন সবাই মিলে কিন্তু সেটার বিরুদ্ধে তারা অবস্থান নেয়। আর বিএনপি দেখুন আপনার, আমরা আমাদের দলে যেই অপকর্মে খারাপ কাজে লিপ্ত হয়েছে সবাইকেই কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছে, সে যেই হোক। আর আপনি দেখবেন যে 1 আসনে আমাদের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের একজন যুগ্ম আহ্বায়ক ইসরাফিল, তো তাকে আমরা একটি অপরাধের মানে একটি দখলদারিত্বের একটা অপরাধে আমরা তাকে আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো তাকে কিন্তু পিরোজপুর 1 আসনের যে জামাতের প্রার্থী মাসুদ সাইদি সাহেব, তিনি কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। তাহলে আপনি ভাবুন যে আমরা যাকে আমাদের পরিবার থেকে অপরাধের জন্য বের করে দিয়েছি আর তারা তাদের পরিবারে তাকে টেনে নিচ্ছে, তাহলে আপনি চিন্তা করুন যে তাদের পরিকল্পনা কি হতে পারে। এবং পিরোজপুর 1 আসনের মানুষ জামাতের চরিত্র সম্পর্কে এখন বুঝে গেছে। তারা মুখে বলে ধর্মের কথা, কিন্তু তাদের অন্তরে হচ্ছে আরেকটি। তো এই ধর্ম নিয়ে বাংলাদেশের রাজনীতি এটি হবে না। মুখে বলে ধর্মের কথা, আবার দেখেন তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এবার দেখেছেন যে বিভিন্ন কিন্তু যে পূজায় কিন্তু যাইয়া বিভিন্ন ভাবে তারা মশলা দিয়েছে, যে মূর্তি পূজা, রোজা একই জিনিস। তো আপনি চিন্তা করুন যে আদৌ কি তার মানে ইসলাম ধর্ম মনে হয় যে মানে না, মানে যে মানুষের মধ্যে তো একটি ধর্মের, সকল ধর্মেরই তো মানুষের ভিতরে একটা ভয় থাকা দরকার, যে যে ধর্মই মানুক। তো এদের তো মনে হচ্ছে যে এদের মনে কোনো ভয়ই নেই। তো আমার মনে হয় পিরোজপুরের 1 আসনের যে তরুণ সমাজ, তরুণ প্রজন্ম জামাতের এই ভাওতাবাজি সবাই বুঝে গেছে এবং সবাই সচেতন। তো মানুষকে ওই আমি দেখেছি আরো আপনার যে বিভিন্ন জায়গায় আপনার যে ভোট চায় মহিলারা যে দাঁড়িপাল্লায় ভোট দিলে ভোটটি যে জান্নাতে পড়বে, আপনি এটি ভোট দিলে জান্নাত পাবেন। এটা আপনার যে এটা কোনো কথা? এটা মনে এটা কোন ধর্মে আছে?
ইসলামে কোন জায়গায় আছে জারি বলেন? তো মানুষ জামাতকে ঘৃণাভরেই প্রত্যাখ্যান করেছে। তো এখানে এক আসনে আমার আমি ধারণা সম্ভবত যে ভোট কাস্ট হবে তার 20% ভোট সম্ভবত সর্বোচ্চ গেলে দাঁড়িপাল্লা পাবে, তার বেশি একটি ভোটও পাবে না ইনশাল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল তারা যাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি সম্ভব কিনা, আর পিআর পদ্ধতিতে নির্বাচন কি বিএনপি মানবে কিনা? না দেখুন, জনগণ যদি মানে বিএনপি মানবে। বিএনপি হচ্ছে জনগণের দল, জনগণ যেটা চায় বিএনপি সেটা চায়। তো পিআর পদ্ধতি, আপনার এদেশের জনগণ পিআর পদ্ধতি সম্পর্কে কোনো তাদের জ্ঞান নাই, তারা সচেতন না। আর পিআর পদ্ধতি এই দল জামাত ইসলাম সহ আরো যারা যারা চায়, তারা চাওয়ার একটি মাত্রই তাদের কারণ, যে আপনিও জানেন যে জামাত আগে বিএনপি ছত্রছায়া ছিল, বিএনপি তাদের কিছু আসন দিত, তারা তাতে নির্বাচন করে কিছু জায়গায় তারা বিজয় অর্জন করতে পারতো বিএনপির সমর্থনে, আর কিছু জায়গায় পারতো না। তো তারা চিন্তা করছে সারা বাংলাদেশ যদি তারা নির্বাচন করে কিছু ভোট তো তারা পাবে, সেটি মিলিয়ে তো একটি কিছু আসন তারা পাবে। শুধু এই স্বার্থেই তারা পিআর পদ্ধতি চাচ্ছে, তা না হলে পিআর পদ্ধতি চাওয়ার আর কোনো কারণই নেই। আর পিআর পদ্ধতি তো জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে রায়, সেই রায়ের তো প্রতিফলন হবে না। এত খোলামেলা আলোচনা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।